আচ্ছা, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা তোমরা কেউ যদি আমার লাইভটা ঠিকভাবে দেখে থাকো একটু কমেন্ট করে জানাও, আমাকে কনফার্ম করো যে লাইভ দেখা যাচ্ছে ঠিকভাবে, তাহলে আমি স্টার্ট করব পড়ানো। আগে আমাকে কনফার্মড হতে হবে যে তোমরা লাইভটা দেখতে পাচ্ছ, তোমার কাছে লাইভটা পৌঁছতেছে, এটা আমাকে কনফার্ম করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কনফার্মড হলাম, দেখা যাচ্ছে একজন জানালো। আচ্ছা তোমরা যারাই লাইভ ক্লাসে আসবা একটু কনফার্ম করে জানাবা, বা একটু জানাবা যে কে কে আসছো, তাহলে আমি একটু জানতে পারবো যে কারা কারা আসতেছো। তোমাদের আজকে ক্লাসটা আমি একটা খুব বিশেষ ব্যস্ততার কারণে সকাল 11টায় ফিক্স করেছিলাম। যাই হোক, এটা যেহেতু তোমাদের সবাই হয়তো জানতো না, কথা বোঝা যাচ্ছে, ঠিক আছে, তাই আমি এটাকে একটু বাড়িয়ে প্রায় 11:30টায় শুরু করলাম, ঠিক আছে। ওকে, যারা এখনও লাইভ ক্লাসে জয়েন করেনি তাদেরকে জয়েন করতে বলো, ফোন করে বলতে পারো, বা কমেন্টে মেনশন করে দাও, বা ট্যাগ করে দাও, বা লিঙ্ক শেয়ার করে দিতে পারো। ওকে, আজ গত রাত থেকেই আমার মোবাইল নেটওয়ার্কের যে ইন্টারনেট নেটওয়ার্কের কানেকশনটা একটু হচ্ছে, প্রবলেম দেখাচ্ছে। তো আমাদের হয়তো আজকে লাইভে প্রবলেম হতেও পারে, তো যাই হোক আমরা এটা কম্পেনসেট করে নিব। দেখতে সমস্যা হলে ক্লাসের মাঝখানে অবশ্যই সেটা জানাবা। ওকে, আমরা কি শুরু করব? আর কেউ আসবে? আমরা পড়ানো শুরু করে দিই। হ্যাঁ, আমি আশা করি যে তোমরা যতজনই জানতে পেরেছো, ক্লাসে এসেছো, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে কয়েকজন জয়েন করতে পারবা না, বাকি যাদেরই পসিবল হয় অবশ্যই জয়েন করবা লাইভ ক্লাসটাতে এবং রেসপন্স করবা। ওকে, আমি শুরু করি। তো আমরা কোথায় ছিলাম? আমরা গতকালকেই ছিল তোমাদের ক্লাস ছিল আমার সাথে, ওই ক্লাসে আমরা ব্লাড প্রেশার নিয়ে বেসিক আলোচনা করেছি। বেসিক না, শুধু একদম পরীক্ষার জন্য যা যা বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ডিফাইন ব্লাড প্রেশার, প্রেশার কাকে বলে, হোয়াট আর দ্য টাইপস অফ ব্লাড প্রেশার, কী টাইপ আছে এবং ওগুলোর ভ্যালু কত, নর্মাল ভ্যালু। তারপর হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে ব্লাড প্রেশার কী কী ফ্যাক্টর দ্বারা রেগুলেটেড হয়, মানে কম বেশি হয়, ঠিক আছে। অবশ্য ব্লাড প্রেশার ফ্যাক্টরগুলো আমরা পড়িনি, আমরা শুরু করেছিলাম। শুরুতে আমাদের চলে এসেছিল কার্ডিয়াক আউটপুটের কথা, তখন আমরা আবার কার্ডিয়াক আউটপুটের রেগুলেশনে চলে গিয়েছি এবং সেটা আমরা পড়েছিলাম। যেহেতু তোমাদের গতকালকে সম্ভবত তোমাদের রুটিন অনুযায়ী 5টা একটা ক্লাস থাকার কথা ছিল, সেই কারণে আমি তোমাদেরকে জাস্ট আমি মানে লং করিনি আর ক্লাসটা ছেড়ে দিয়েছিলাম। তো আমরা কিন্তু কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরগুলো, ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো আমরা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। আমি বলেছিলাম যে পরীক্ষাতে কিন্তু কার্ডিয়াক আউটপুটের ফিজিওলজিক্যাল ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলোই আসে বেশিরভাগ, প্যাথোলজিক্যালগুলো আসে না। তারপর আমরা বলেছিলাম যে 2-1টা প্যাথোলজি, কমন প্যাথোলজি, সহজ প্যাথোলজির ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে। তো আজকে আমরা ওই যে যেখান আমরা করেছিলাম, স্টপ করেছিলাম, সেখান থেকে আমরা শুরু করব। ওকে, আচ্ছা আমি তোমাদের রেসপন্সটা একটু দেখে নিই। ওকে, আমি তো আর শিওর হতে পারছি না যে কারা কারা আসছো, বাট আমি ধরে নিচ্ছি যে কয়েকজন। তোমাদের এমনিতে স্টুডেন্ট কম, তার উপর নেট কানেকশনের কারণে সবাই আসলে
জয়েন করতে পারো না, তো যাদেরই পসিবল হয় তারা আশা করি জয়েন করেছো। ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা আজকে শুরু করবো তোমার যে ওই কার্ডিয়াক আউটপুট থেকে। কার্ডিয়াক আউটপুটে আমরা ফিজিওলজিক্যাল, আমার সামনে তোমাদের যে লিখেছিলাম যে খাতা সেটা সামনে আছে, আমরা ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো আলোচনা করেছিলাম, যে এইজ, সেক্স, সারফেস এরিয়া, এক্সারসাইজ, তারপর হচ্ছে তোমার ইটিং, ইমোশন, এগুলো কিভাবে টেম্পারেচার, এনভায়রনমেন্টাল টেম্পারেচার কিভাবে কার্ডিয়াক আউটপুটের উপরে ইফেক্ট করে, এটাকে তোমার কমায় বা বাড়ায়। ঠিক আছে, এগুলো ছিল সব ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, কোনো রোগ বা প্যাথোলজি ছিল না। তো আমরা আজকে কয়েকটা রোগ বা প্যাথোলজি নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা এই আমাদের এই কার্ডিয়াক আউটপুটটাকে কমায় বাড়ায়। কয়েকটা রোগ, হ্যাঁ, যেমন থাইরয়েডের সমস্যার কারণে অনেক সময় হয়, তারপর হচ্ছে অ্যানিমিয়ার নাম নিশ্চয়ই শুনেছ, ফিভারের নাম শুনেছ, জ্বর, এই ধরনের খুব কমন সহজ কয়েকটা প্যাথোলজির ব্যাপারে কথা বলবো, যেগুলো কিনা ওয়ালাইকুম আসসালাম আমাদের কার্ডিয়াক আউটপুটকে ইফেক্ট করে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। লেখা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেটা একটু কনফার্ম করা। তোমাদেরকে লাস্ট আমরা ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা ইমোশন দিয়ে একদম শেষ করেছিলাম। বলেছিলাম যে আমাদের আমরা যখন এক্সাইটেড হয়ে যাই বা আমরা যখন খুব বেশি অ্যাংরি হই, তখন হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ে। আবার আমরা যখন দুঃখ পাই বা আমরা মেন্টালি শকড হই, তখন কার্ডিয়াক আউটপুট কমে। এটাই ছিল আমাদের লাস্ট কথা। ঠিক আছে, এগুলো সব ছিল ফিজিওলজিক্যাল। আমরা আসলে আজকে প্যাথোলজির কয়েকটা জানি, প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। ওকে, কী কী প্যাথোলজিক্যাল কারণে, প্যাথোলজিক্যাল ফ্যাক্টর, এক্সকিউজ মি, আমাকে জাস্ট হাফ মিনিট টাইম দাও, আমি আমার পেনটা চেঞ্জ করে নিয়ে আসি। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম প্যাথোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে। ওকে, প্যাথোলজিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে যেগুলো ইনফ্লুয়েন্স করে কার্ডিয়াক আউটপুটকে কমায় কিংবা বাড়ায়। ওকে, আচ্ছা, পেনটা চেঞ্জ করেছি কারণ ওটা দিয়ে তোমাদের ক্যামেরাতে খুব ভালো আসে না এটা। আচ্ছা, দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো প্যাথোলজিক্যাল ফ্যাক্টরগুলোর মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে তোমার কার্ডিয়াক আউটপুট বাড়ায়, আবার কতগুলো ফ্যাক্টর হচ্ছে তোমার কার্ডিয়াক আউটপুট কমায়। তাহলে আমরা আগে কার্ডিয়াক আউটপুট কারা বাড়ায় তাদের ব্যাপারে একটু জানি। কারা বাড়ায়, প্যাথোলজি কোন কোন ফ্যাক্টর। আমি খুব সহজ কয়েকটার প্যাথোলজি বা রোগের নাম বলবো, যেগুলো তোমরা বুঝবা বা আমি সামান্য বুঝিয়ে দিব। যেমন 1 নম্বরে আমরা থাইরয়েড, যে আমাদের গ্ল্যান্ড আছে, আমরা থাইরয়েড গ্ল্যান্ড আশা করি চিনি। অ্যানাটমির অর্গান, যে আমাদের হচ্ছে আমাদেরকে যখন অর্গান শেখানো হয় তখন আমরা শিখেছি যে আমাদের একটা গ্ল্যান্ড আছে, যে আমাদের ঠিক ওই যে ভোকাল ফোল্ড বা কণ্ঠ যেটা বলি আমরা, ভোকাল ফোল্ড বা কণ্ঠের একটু নিচে এই যে এরকম বাটারফ্লাই শেপ একটা গ্ল্যান্ড থাকে, ঠিক না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, এ হচ্ছে আমাদের ভোকাল বক্স বা কণ্ঠ যেটা আমরা বলি, এটার ঠিক নিচেই এই থাইরয়েড গ্ল্যান্ড তোমার অনেক সময় কী হয়, হাইপার অ্যাক্টিভ হয়, খুব বেশি থাইরয়েড হরমোন তোমার সিক্রেট করা শুরু করে, বুঝছো? তখন এটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। আবার অনেক সময় কম অ্যাক্টিভ থাকে এবং থাইরয়েড হরমোন কম সিক্রেট করে, কম নিঃসৃত করে, ওটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। তো কার্ডিয়াক আউটপুট বাড়বে কোনটাতে? হাইপারে, এটা মনে রাখবে। হ্যাঁ, আমরা থাইরয়েডের দুইটা কথা এখানে আসবে, এই কারণে খুব সতর্কতার সহিত মনে রাখবা। হাইপোথাইরয়েডিজম, সরি, হাইপার থাইরয়েডিজমে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ে। ঠিক আছে, এবং ঠিক উল্টোভাবে আমাদের যে হাইপোথাইরয়েডিজম আছে,
থাইরয়েডিজম, সেটাতে কার্ডিয়াক আউটপুট কমে। তাহলে আমরা এই পাশে কার্ডিয়াক আউটপুট কী কী ফ্যাক্টর দ্বারা বৃদ্ধি পায় এবং এই পাশে কার্ডিয়াক আউটপুট কী কী ফ্যাক্টর দ্বারা কমে যায় সেগুলো সম্পর্কে আমরা লিখবো এখানে, ঠিক আছে, জানবো। তারপরে একটা খুব কমন ডিজিজ যেটা সম্পর্কে অলরেডি হয়তো তোমরা পড়ে ফেলেছো, সেটা হচ্ছে অ্যানিমিয়া। আমাদের যখন অ্যানিমিয়া হয় তখন কার্ডিয়াক আউটপুট বাড়ে, এটা একটা মেকানিজম আছে, ঠিক আছে। অ্যানিমিয়া যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং হিমোগ্লোবিনটাই কিন্তু আমাদের অক্সিজেন ক্যারি করে, তখন অল্প সংখ্যক হিমোগ্লোবিন দিয়ে পুরো বডিতে অক্সিজেন সাপ্লাই দেওয়াটার জন্য আমাদের হার্ট কী করে বেশি বেশি ব্লাড পাম্প করা শুরু করে, একবারে খুব বেশি, তখন কার্ডিয়াক আউটপুটটা সে বাড়ায় দেয়, ঠিক আছে। এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। তারপর আসো ফিভার, জ্বরের ব্যাপারে আমরা সবাই জানি, ফিভারে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়বে। তারপরে আরেকটা কথা বলবো, হাইপোক্সিয়া একদম কমন সায়েন্টিফিক টার্ম, হ্যাঁ, এটা সম্পর্কে জানতে হবে যে আমাদের টিস্যু লেভেলে বা আমাদের সেল বা টিস্যুতে যদি কোনো কারণে অক্সিজেন কমে যায়, অক্সিজেন লেভেল যদি আমাদের বডিতে, আমাদের সেল বা টিস্যুতে অক্সিজেন লেভেল কমে যায়, সেটা হচ্ছে আমরা বলি হাইপোক্সিয়া, ওকে। এবার আসো আমাদের কার্ডিয়াক আউটপুট কমে কি কি প্যাথোলজি বা রোগের কারণে। আমরা তো হাইপোথাইরয়েডিজম কথাটা জানলাম, বাকি আরেকটা আরেকটা কারণের কথা মনে রাখবো আমরা, হ্যামোরেজ, ঠিক আছে। হ্যামোরেজ মানে কি? রক্তপাত। তোমরা হ্যামোরেজের ব্যাপারে জানো যে আমরা সাধারণত মেডিকেল টার্মে ব্লিডিং, আমাদের হচ্ছে হ্যামোরেজের এক্সাক্ট সংজ্ঞা হচ্ছে যখন ব্লাড ভেসেল ছিঁড়ে বা রাপচার হয়ে বা কেটে ব্লাড ভেসেল থেকে বাইরে যাবে। এবার বডির বাইরেও যেতে পারে, বডির ভিতরেও থাকতে পারে, শুধুমাত্র রক্তনালিকা থেকে ব্লাডটা কোনো কারণে মানে অ্যাক্সিডেন্টালি রাপচার বা যেভাবে হোক যদি বের হয়, তখন আমরা এটা বলি হ্যামোরেজ, রক্তপাত। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্টও হইতে পারে, হ্যাঁ, সার্জারির সময় হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, তখন আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কারণ কার্ডিয়াক আউটপুট দেওয়ার জন্য বডিতে ব্লাডের ভালো অ্যামাউন্ট থাকা লাগে, তো হ্যামোরেজ হলে তো ব্লাডের পরিমাণ কমে যায়। তারপর আমরা একটা কমন কথা বলতে পারি, শক। এখানে মেন্টাল শকের কথা বলছি না, যদিও মেন্টাল শকেও কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যায়, এখানে আসলে আমরা ফিজিক্যাল শকের কথা বলছি। তো শক একটা বিশাল একটা আলোচনার বিষয়বস্তু, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। শক হচ্ছে সহজ কথায় আমাদের ব্লাড যখন আমাদের বডির সব টিস্যুতে ঠিকভাবে না পৌঁছায়, এটা হতে পারে হার্টের সমস্যার কারণে কিংবা হতে পারে আমাদের রক্তনালিকার কোনো একটা সমস্যার কারণে। আমি সহজভাবে ভাষায় বলছি যে আমাদের হার্টে বা রক্তনালিকার কোনো একটা সমস্যার কারণে যদি ব্লাড শরীরের ভাইটাল টিস্যু এবং অন্যান্য টিস্যুগুলোতে বা সেলগুলোতে যখন ঠিকভাবে না পৌঁছায়, হাইপোপারফিউশন বলে আর কি সেটাকে, তখন আমরা এটাকে বলি শক, ঠিক আছে। খুব ডেঞ্জারাস সিচুয়েশন, ওকে। লাস্ট, যেহেতু এখানে চারটা কারণে কথা বলছি, আরেকটা কারণে কথা বলবো, সেটা হচ্ছে কমন একটা টার্ম, সেটা হচ্ছে হার্ট ডিজিজ। যে কোনো হার্ট ডিজিজে আমাদের হতে পারে, কার্ডিয়াক আউটপুট কমে যেতে পারে। যেহেতু হার্ট ডিজিজের ক্ষেত্রে হার্ট কিছুটা উইক হয়ে যায়, তখন কার্ডিয়াক আউটপুট হার্টের উইকনেসের কারণে কমে যায়। তো আমরা এই দেখো আমাদের কমপ্লিট, প্যাথোলজিক্যাল ফ্যাক্টরগুলো তেমন একটা আসে না বা কম আসে, ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলো তোমাদের বেশি আসবে, এগুলোই তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা। যারা গত ক্লাস করনি তারা গত ক্লাসটা দেখে নিবা, ওকে, বা যারা করেছে তাদের কাছ থেকে নোট নিয়ে নিবা। তো আমরা কিন্তু একটা পড়া পেন্ডিং রেখে ওখানে এগিয়ে গিয়েছিলাম যে আমাদের ফ্যাক্টরস হচ্ছে রেগুলেট ব্লাড প্রেশার। আমাদের ব্লাড প্রেশার কী কী ফ্যাক্টর দ্বারা রেগুলেট হয়, কেন আমরা এমনটা করেছিলাম, কারণ আমাদের ব্লাড প্রেশার ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথমে কার্ডিয়াক আউটপুটের কথা আসছিল, এবং কার্ডিয়াক আউটপুটের তোমার কি বলবো, এটার ফ্যাক্টরগুলো মানে আমি বলেছিলাম যে এটা যেসব ফ্যাক্টরের কারণে বাড়ে, ব্লাড প্রেশার একই ফ্যাক্টরের কারণে বাড়বে, তখন আমরা কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরের মধ্যে চলে গিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা যেহেতু কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টর কী কী মানে রেগুলেট করে সেটা আমরা এখন জেনে ফেলছি, এখন আমরা আসো সম্পর্কে জানি, ব্লাড প্রেশারের যে ফ্যাক্টরগুলো সেগুলো সম্পর্কে আমরা জানি। তো 1 নম্বর ফ্যাক্টর তো আমরা বলেই দিলাম যে কার্ডিয়াক আউটপুট বাড়লে আমাদের ব্লাড প্রেশার বাড়বে। এখন হয়তো তোমরা বলতে পারো যে স্যার আমরা তো কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরগুলো জেনেই ফেলছি, এগুলো বাড়লে যেহেতু ব্লাড প্রেশারও বাড়ে, তাহলে এগুলো অ্যান্সার করব, এটা আসলে পুরোপুরি সঠিক হবে না, ঠিক আছে। কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো তোমার শুধুমাত্র ব্লাড প্রেশার বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়ায় না, কিন্তু বিভিন্ন সিস্টেমে ব্লাড প্রেশার বাড়ায়, ঠিক আছে। মানে কার্ডিয়াক আউটপুটের সকল ফ্যাক্টর ব্লাড প্রেশার বাড়ায়, কিন্তু ব্লাড প্রেশার সকল ফ্যাক্টর কার্ডিয়াক আউটপুট বাড়ায় না। সুতরাং ব্লাড প্রেশারও কিছু স্পেসিফিক ফ্যাক্টর আছে যেগুলোর সাথে কার্ডিয়াক আউটপুটের কোনো সম্পর্ক নাই।
সুতরাং তোমাদের ব্লাড প্রেশারের ফ্যাক্টরগুলো আলাদাভাবে শিখতে হবে, ঠিক আছে। তো আমরা কার্ডিয়াক আউটপুটের সম্পর্কে তো জানলাম, তারপর নেক্সট আমরা একটা ফ্যাক্টরের ব্যাপারে বলতে পারি, সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়েছিলাম এটা, যারা ক্লাস করেছো আশা করি বুঝেছো। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের ব্যাপারে কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ব্লাড যখন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ফ্লো হয়, তখন ব্লাড ভেসেলও ব্লাডের উপর একটা সামান্য চাপ দেয়, ঠিক আছে, এটা ফোর্স প্রয়োগ করে, ওটার কারণে এই রেজিস্ট্যান্স বা বাধাটা হয়। এবং এটার মানে সুফল কি, এটার কারণেই তোমার ব্লাড প্রেশারটা সৃষ্টি হয়, বুঝছো। বিপরীত প্রতিক্রিয়া না দেখালে এটা হবে না, ব্লাড প্রেশারটা আসবে না। এবং ব্লাড প্রেশার বেশি হওয়া যেমন খারাপ, আবার না থাকাটাও খারাপ, ঠিক আছে। তো সুতরাং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আমাদের অবশ্যই দরকার, তবে একটা নির্দিষ্ট লেভেলে। তো অনেক সময় কি হয়, এটা লেভেল পার করে যায়, এটা বেড়ে যায়। আমরা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে যদি সংক্ষেপে টিপিআর লিখি, এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা যদি কোনো কারণে বাড়ে, ব্লাড প্রেশার অবশ্যই এই ফোর্সের কারণে বেড়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আবার এইখানে তাহলে আবার একটা কোশ্চেন আসতে হবে যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আবার কী কারণে বাড়ে, ওইটার আলোচনা আমরা যাব না। কারণ কি, কারণ ফার্স্ট কারণ যেটা বলবো সেটা পরীক্ষায় তেমন একটা আসে না, এবং এটার মধ্যে তোমার অনেক কন্ট্রোভার্সি এবং অনেক বেশি আলোচনার ব্যাপার আছে। যেমন মনে করো এগুলো তোমার ব্লাডের ভ্যালোসিটি, গতিবেগের উপর ডিপেন্ড করে, ভিসকোসিটি ব্লাডের সান্দ্রতার উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে আমরা আবার ওই যে ব্লাডের সান্দ্রতা, ভিসকোসিটি, ভ্যালোসিটি এগুলো আলোচনা করতে হবে। আবার আর্টারিয়ার ওয়াল, আমাদের যে রক্তনালিকা আছে সেটার ওয়ালের উপর, ওয়ালটা কতটুকু মানে শক্ত না একদম ইলাস্টিক, এটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আমাদের যে রক্তনালিকা আছে সেটা লুমেন, মানে ভিতরে যে ছিদ্রটা আছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সাধারণত দেখা যায় যে ওল্ড এজে, মানে যারা একটু বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে টিপিআরটা বেড়ে যায়, ঠিক আছে। তাহলে একটা ফ্যাক্টর আমরা জানলাম যে ওল্ড এজে আমাদের যে আর্টারি বা ভেইন আছে, আমাদের রক্তনালিকা ইলাস্টিসিটি, এটা কিন্তু অনেক ইলাস্টিক থাকে, এটা এগুলোর ওয়ালগুলো, এটা কমে যায় ওল্ড এজে, বয়স হয়ে গেলে, তখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, ঠিক আছে। সাধারণ একটা খুব নরম একদম ইলাস্টিক কোনো রাবারের নল দিয়ে যদি আমরা পানি ফ্লো করি, সেটা নিজের পানি ফ্লো অনুসারে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে, হ্যাঁ, একটু কমায় বাড়ে সংকোচন প্রসঙ্গ অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু ওর ওয়ালটা যদি খুব শক্ত হয়, সে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না, তখন প্রেশার বেড়ে যাবে। ওকে, আমরা খুব ডিপ আলোচনা যাব না, কারণ আমাদের অনেকগুলো টপিক শেষ করতে হবে। তারপর আমরা কি বলতে পারি, মনে করো আমাদের হার্টটা খুব জোরে জোরে পাম্প করছে, তাহলেও কিন্তু আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, কারণ জোরে পাম্প করা মানে কার্ডিয়াক আউটপুট কি হওয়া, বেশি হওয়া। তাহলে আমরা পাম্পিং অ্যাকশনও বলতে পারি, পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট। আমরা হার্টের আগে সবসময় দি ইউজ করি, ঠিক আছে, কারণ আমাদের এটাই আমাদের মেইন হার্ট বা আমাদের হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা সেন্টার, ঠিক আছে, এই কারণে সবসময় দি ইউজ করি। পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট, তাহলে আমাদের হার্টের পাম্পিং অ্যাকশনের উপরে ডিপেন্ড করবে। পাম্পিং অ্যাকশন যদি বেড়ে যায়, তাহলে পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট, আমাদের হার্টের পাম্পিং অ্যাকশন যদি বেড়ে যায়, তাহলে আমাদের এটার ফলাফল কি হবে, আমাদের কার্ডিয়াক আউটপুটটা কি হবে, বেড়ে যাবে, যেটা ফলাফল কি হবে, আমাদের ব্লাড প্রেশারও বেড়ে যাবে, কারণ ব্লাড প্রেশার সূত্রের মধ্যে কার্ডিয়াক আউটপুট আছে, মানে কার্ডিয়াক আউটপুট সরাসরি ব্লাড প্রেশারের সাথে রিলেটেড। তাহলে আমরা পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্টও আমরা বুঝলাম। আসো আমরা 4 নম্বর ফ্যাক্টর নিয়ে আলোচনা করি। 4 নম্বর ফ্যাক্টর কি বলা যায়, মনে করো আমাদের বডিতে ব্লাডের পরিমাণে বেড়ে গেল কোনো কারণে, হ্যাঁ, তোমার শরীরে তোমার দরকার নেই, তারপর কোনো কারণে ভুলক্রমে ব্লাড ট্রান্সফিউশন হলো, তুমি ব্লাড নিলা, ব্লাড ইনফিউজ করা হলো, তাহলে তোমার শরীরে নর্মাল যতটুকু ব্লাড থাকা দরকার অ্যাভারেজ, সেটা থেকে ব্লাড ভলিউম বেড়ে গেলো। ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে প্রেশার বেড়ে যাওয়া, ঠিক আছে। অতিরিক্ত ব্লাড, আমাদের বডির যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, যে রক্তনালিকার যে শিরা, তারপরে ধমনীতন্ত্র আছে, এটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাডকে সাপোর্ট দেওয়ার জন্য বা ক্যারি করার জন্য তৈরি করা, ঠিক আছে। বেশি হয়ে গেলে এটার উপর প্রেশার আসবে, তাহলে আমরা ব্লাড ভলিউমও বলতে পারি একটা ফ্যাক্টর, ব্লাড ভলিউম। তোমাদেরকে এগুলো বুঝিয়ে পড়াচ্ছি, কারণ পরীক্ষাতে এগুলো হচ্ছে বেসিক আসে, খুব কমনলি আসে, সকল ধরনের পরীক্ষাতে আসে। কি বললাম, ব্লাড ভলিউম যদি বেড়ে যায়, তাহলে ব্লাড ভলিউম আমি সংক্ষেপে লিখলাম, তোমরা সংক্ষেপে লিখবা না পরীক্ষায়,
ব্লাড ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে, ব্লাড প্রেশারও বেড়ে যাবে। ওকে, এরপর আমরা কি নিয়ে আলোচনা করতে পারি? দেখো এখানে যে ফ্যাক্টরগুলো বললাম এগুলো কিন্তু অনেকগুলো আবার কার্ডিয়াক আউটপুটে ছিল না, ঠিক আছে। তো আমরা সহজ একটা ফ্যাক্টর নিয়ে করি যে বডি বিল্ড। বডি বিল্ডে কার্ডিয়াক আউটপুট আমরা বডি সারফেস এরিয়া নিয়ে বলেছিলাম, মনে আছে? আমি বলছিলাম যে যখন বডি সারফেস এরিয়া বৃদ্ধি থাকে, বড় থাকে বা লম্বা চওড়া, এমন মানুষদের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট বেশি হয়। তো এখানে বলছি বডি বিল্ড। বডি বিল্ডটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের, আমি একদম সহজভাবে বলি, সেটা হচ্ছে সে কি মোটা না চিকন, এই ব্যাপারটা, ঠিক আছে। তো যারা খুব মোটা মানুষ তাদেরকে আমরা বলি অবেস, ঠিক আছে। অবেস পার্সনদের ক্ষেত্রে, অবেস পার্সন খুব বেশি যারা মোটা, স্থূলকায় বলি আমরা, ঠিক না? হ্যাঁ, যারা স্থূলাকৃতি বা খুব মোটা মানুষ তাদের সাধারণত ব্লাড প্রেশার বেশি থাকে। তাদের শরীরে আসলে তোমার তোমার ফ্যাটি টিস্যু প্রচুর থাকে। এই ফ্যাটি টিস্যু তোমার টিপিআর, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় দেয়। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কী হয়, ব্লাড প্রেশার বাড়ে, এটা আমরা জেনেছি। এভাবে ওদের ব্লাড প্রেশার বেশি থাকে। তো এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়তে থাকলে আবার হার্টের উপর চাপ পড়ে, তো এই ক্ষেত্রে তাদের আস্তে আস্তে হার্টেও সমস্যা দেখা দেয়। সুতরাং অবেস পার্সনদের জন্য সব ক্ষেত্রে অনেকগুলো ডিজিজ হওয়ার রিস্ক থাকে। বডি বিল্ড, তারপর হচ্ছে এক্সারসাইজের ব্যাপার আমরা বলতে পারি। এক্সারসাইজ কিন্তু আমাদের ইয়াতেও ছিল, কার্ডিয়াক আউটপুটে ছিল, এবং তোমার ফলাফলটাও সেম, যে এখানেও তোমার এক্সারসাইজ করলে বিপি কী হবে, বাড়বে। সহজগুলোই বলছি যাতে পরীক্ষাতে মনে রাখতে পারো, অ্যান্সার করতে পারো। স্লিপের কথা কিন্তু আমরা কার্ডিয়াক আউটপুটে বলিনি, কারণ বলেছিলাম যে স্লিপের সাথে কার্ডিয়াক আউটপুটের তেমন একটা রিলেশন নাই, ঠিক আছে। কিন্তু ব্লাড প্রেশার রিলেশন আছে। দেখা গিয়েছে যে ঘুমের সময় আমরা যেহেতু খুব রিল্যাক্সে থাকি এবং আমাদের প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি অ্যাক্টিভেট থাকে, আরও অনেক কারণে তোমার হয়, কি বলবো, ব্লাড প্রেশারটা কিছুটা কমে যায়, ঠিক আছে। এবং এটা ভালো। এই ধরনের মানুষদের আসলে কার্ডিওভাস্কুলার রিস্ক, মানে ভবিষ্যতে কার্ডিওভাস্কুলার বা হার্টে কোনো সমস্যা বা অন্যান্য হার্ট রিলেটেড কোনো সমস্যা হওয়ার ঝুঁকি অনেক কম থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এই ঘুমানোর সময় আমাদের দেখা গেছে যে আমাদের সিস্টোলিক যে প্রেশারটা আছে, সিস্টোলিক, ওকে, সিস্টোলিক প্রেশারটা কিছুটা কমে যায়। ডায়াস্টোলিক প্রেশারটা অনেক সময় কমে, বাস্তবে যেটা আমরা মেডিসিন বা অন্যান্য ইতে দেখেছি যে সিস্টোলিক বিপিটাও, ডায়াস্টোলিক বিপিটাও কমে। তবে আমি এখানে সিস্টোলিকটার কথা উল্লেখ করবো, ওটা হচ্ছে রিমার্কেবলি, মানে খুব এটা খেয়াল করা হয় যে সিস্টোলিক বিপিটা সাধারণত ঘুমের সময় কমে যায়। তাহলে আমরা সিস্টোলিক বিপি কমে যায় মানে ফল করে, ফলস। তাহলে কতটুকু ফলস করে আমরা দেখেছি, সাধারণত 15 থেকে 20 মিলিমিটার মার্কারি পর্যন্ত ফল করতে পারে। তো 15 to 20 মিলিমিটার মার্কারি, কখন, ইন স্লিপ, যখন মানুষ ঘুমায়, এটা ভালো, ঠিক আছে। কারণ যখন মানুষ ঘুমায় তখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা আমরা 15 থেকে 20 মিলিমিটার মার্কারি পর্যন্ত কমে যেতে দেখি, ঠিক আছে। ওকে, আর আমরা ইমোশনের কথা বলতে পারি। ইমোশন আমাদের ইয়াতেও ছিল, কার্ডিয়াক আউটপুটে। ইমোশনে হচ্ছে আমাদের ওই যে এক্সাইটমেন্ট, আমরা আমাদের বিপি বেড়ে যায়, ঠিক আছে। আবার আমরা যখন গ্রিফ বা সরতে থাকি তখন বিপি কমে যায়, এরকম, ঠিক আছে। তারপরে আমরা ডাইজেশন একটা বলতে পারি, মানে আমাদের হচ্ছে আমরা যখন খাবার খাই এটা কি হয়, এটা গিয়ে আমাদের হজম হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা সম্ভবত আবার ফিরে আসতে পেরেছি। তোমাদেরকে আগে বলে নিয়েছিলাম যে আমার গত রাত থেকেই নেট কানেকশন নিয়ে একটু ঝামেলা হচ্ছে, এটা প্রায় হয়, এটা খুব কমন। গতকালকে আগ পর্যন্ত ঠিক ছিল, গত সপ্তাহ পর্যন্ত। এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমাকে একটু আবার একটু ইনফর্ম করো তো যে তোমরা লাইভ পাচ্ছ কিনা। এখন আমার হচ্ছে কানেকশন লস্ট হয়ে গিয়েছিল, এখন আবার ফিরে আসছে দেখলাম। একটু জানাও আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। আমরা কথা বলছিলাম যে ইমোশন নিয়ে, আমাদের ইমোশনটা বিপিকে আমাদের কীভাবে ইফেক্ট করে। আমরা বলেছিলাম যে আমাদের এক্সাইটমেন্টে বিপি বেড়ে যায়, আমরা সব বা গ্রিফে থাকলে আমাদের বিপি কমে যাবে, ওই যে কার্ডিয়াক আউটপুটের মতো, সেম এজ কার্ডিয়াক আউটপুট, ওকে।
আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা, আমি আবার একটু কনফার্ম হলাম। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখান থেকে কন্টিনিউ করি। আমি বলেছিলাম যে আমাদের ডাইজেশনটাও আমরা এখানে করবো, যে আমাদের ডাইজেশন মানে কি হজম। আমরা যখন কোনো কিছু খাই এটা আমাদের পেটে গিয়ে এটা ডাইজেস্ট হয়, ঠিক না? আমরা এটাকে বলি ডাইজেশন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে আমাদের এই ডাইজেশনের ক্ষেত্রেও বিপির একটা আছে। ডাইজেশনের সময় আমাদের কি হয়, সাধারণত দেখা যায় যে আমাদের কার্ডিয়াক আউটপুটটাও তোমার বেড়ে যায়। হ্যাঁ, কার্ডিয়াক আউটপুটের সময় আমরা ডাইজেশন লিখেছিলাম, আমরা ইটিং লিখেছিলাম খুব সম্ভবত। প্রায় একই কথাই, ইটিংয়ের পরের ধাপই তো ডাইজেশন। তো আমাদের যে কার্ডিয়াক আউটপুট যেহেতু বাড়ে, বিপিও বাড়বে, ঠিক আছে? তাহলে ডাইজেশনে কী হবে, আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ে, যেটার কারণে বিপিও বেড়ে যায়। ওকে, তারপর লাস্ট আমরা একটা ফ্যাক্টরের কথা উল্লেখ করবো, এটা আসলে আগে উল্লেখ করলে ভালো হতো, সেটা হচ্ছে এইজ। এইজ কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুটে ছিল। তো কার্ডিয়াক আউটপুটের সাথে এখানে তোমার যেই ব্যাপারটা আসবে সেটা একটু স্পেসিফিক। সাধারণত আমাদের বিপির ক্ষেত্রে, ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা দেখি যেটা হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশার বেড়ে যায়। এটা আমরা নর্মালি খেয়াল করি নাকি? আমাদের বয়স্ক যারা আছেন, বাবা মা, তারপরে অন্যান্য মুরব্বী যারা আছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের এই বয়সে এসে তোমার আগে ছিল না, ব্লাড প্রেশার দেখা দিয়েছে। ওকে, তো এইভাবে আমরা মনে রাখবো যে আমাদের বিপি এজ যত বাড়ে আমাদের বিপিটাও তত বাড়বে। আমি খুব সহজভাবে তোমাদেরকে সবগুলো ফ্যাক্টর শেখানোর চেষ্টা করেছি। আরও অনেক ডিপ আলোচনা বা ডিপ অনেক কিছু লেখা যেত, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভালো হবে না, তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? এই কারণে আমি আর উল্লেখ করিনি। এই হচ্ছে আমাদের ব্লাড প্রেশার ফ্যাক্টর, এটা পরীক্ষাতে আসে। কার্ডিয়াক আউটপুট ফ্যাক্টর যেটা, সেটাও আসে, ব্লাড প্রেশার ফ্যাক্টরগুলো আসে। তাহলে ব্লাড প্রেশার থেকে আমরা কী কী জানলাম, যে হোয়াট ইজ ব্লাড প্রেশার, তারপর হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ ব্লাড প্রেশার, তারপরে ওগুলোর নর্মাল ভ্যালু জানলাম। তারপর হচ্ছে আমরা এখন জেনে ফেললাম যে ব্লাড প্রেশার কী কী ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েসড হয়। আমরা জানলাম যে কার্ডিয়াক আউটপুট কী কী ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েসড হয়। এখন আমরা আসলে কার্ডিয়াক আউটপুট সম্পর্কে তো আলোচনা করে ফেলেছি, কিন্তু কার্ডিয়াক আউটপুট সম্পর্কে তোমাদেরকে মুখে হয়তো বলে দিয়েছি এটা কি, কিন্তু লিখাইনি। এখন আমি লিখে দিতে চাচ্ছি তোমাদেরকে, যেহেতু তোমাদের এটা তোমরা এটা ক্লাস নোটের মতো করছো বা করে ফেলবে আশা করি, সুতরাং আমি মনে করি যে এটা লিখে ফেললে তোমাদের জন্য ভালো হবে, তোমরা উপকৃত হবা, ঠিক আছে? সুতরাং আমরা কার্ডিয়াক আউটপুট নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করে দিই। আমাদের আলোচনা কিন্তু হয়ে গেছে, গতকালকেই বলে ফেলেছি কার্ডিয়াক আউটপুট, তবে আজকে জাস্ট লিখাই দিব। আমি কি বলেছিলাম মনে আছে কার্ডিয়াক আউটপুটের ব্যাপারে? যে আমরা বলেছিলাম যে প্রতি মিনিটে প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে, প্রতি মিনিট, এই কথাটা অবশ্যই বলতে হবে, ভেন্ট্রিকল থেকে যতটুকু ব্লাড পাম্পড হয়, ইজেক্টেড হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি যে কার্ডিয়াক আউটপুট। তবে ডেফিনেশনগুলো স্পেসিফিক, একদম যেভাবে বইতে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি একদম বই অনুসারে তোমাদেরকে লিখাই দিব। দ্য অ্যামাউন্ট অফ ব্লাড, আমরা শুরু করব, দ্য অ্যামাউন্ট, পরিমাণ, অফ ব্লাড, যে পরিমাণ ব্লাড, হ্যাঁ, দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ, যেটা ইজেক্টেড, ইজেক্টেড মানে কি, কোনো কিছু বের করা বা নির্গত করা, ঠিক আছে? যে পরিমাণ ব্লাড নির্গত হয়, কিসের দ্বারা নির্গত হয়, আমাদের ওই যে হার্টের প্রতিটা ভেন্ট্রিকল দ্বারা। তাহলে আমরা লিখবো যে বাই ইচ, ইচ কথাটা অবশ্যই লিখতে হবে, না লিখলে কাটা, এই ডেফিনেশনটা ভুল, ঠিক আছে? বাই ইচ ভেন্ট্রিকল, VEN ট্রিকল, এবং পার মিনিট, এটা অবশ্যই লিখতে, এটা না লিখলেও কাটা, পার মিনিট মানে এটা একটা রেটের মতো, একটা হিসাব, সময় হিসাব, ঠিক আছে? যে প্রতি মিনিটে আমাদের কতটুকু হচ্ছে, এই কারণে পার মিনিট হিসাবে বলা হয় এটাকে পার মিনিট। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। এটা খুব আসে পরীক্ষায়, ডেফিনেশনগুলো কোনোটাই বাদ দিবা না, ঠিক আছে? যত রকম তোমাদের সিলেবাসে যত রকম ডেফিনেশন আছে সব ভালোভাবে শিখে ফেলো। ডেফিনেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ডেফিনেশন অর্থ কী দাঁড়ায়, সংজ্ঞা, মানে তুমি এটাকে সংজ্ঞায়িত করলা, এটা কি সেটা বললা বা লিখলা। তুমি যদি নাই জানো এটা কি, তাহলে আর আগাবে না কেউ, ঠিক আছে? এখন কার্ডিয়াক আউটপুটের আমরা একটা সূত্র কিন্তু গত ক্লাসে বলে দিয়েছিলাম। কার্ডিয়াক আউটপুটের সূত্রটা তোমাদের মনে আছে? আমি বলেছিলাম কি বলতো, কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, স্ট্রোক ভলিউম ইন্টু মাল্টিপ্লাই বাই
হার্ট রেট। ওকে, স্ট্রোক ভলিউমটা তোমাদের পরীক্ষায় এভাবে ডেফিনেশন আসে না সাধারণত, তাই আমি এটা জাস্ট মুখে বলে দিই। স্ট্রোক ভলিউমের সংখ্যাটা অনেকটা এটার মতো, কার্ডিয়াক আউটপুটের মতো। তবে পার্থক্য কোথায়? আমরা এখানে বলেছিলাম যে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল, একদম এখান পর্যন্ত সেম স্ট্রোক ভলিউমের সংজ্ঞা। এ পার মিনিটের জায়গায় স্ট্রোক ভলিউম আমরা বলি যে পার বিট, প্রতি বিটে, মানে হার্ট একবার পাম্প করলে প্রতিটা ভেন্ট্রিকল থেকে যতটুকু ব্লাড বের হয় সেটাকে আমরা বলি স্ট্রোক ভলিউম। এবার বুঝেছো? খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আর হার্ট রেটটা কি, এটার ব্যাপার আমরা শুনেছি যে আমাদের হার্টটা প্রতি মিনিটে যতবার বিট করে, প্রতি মিনিটে আমাদের হার্টটা যতবার বিট করে থাকে। তো আমরা সাধারণত অ্যাভারেজ 60 to 100 এমন হয় আমাদের হার্ট রেট, তো অ্যাভারেজ 72 বিট হয়। আমাদের স্ট্রোক ভলিউম হচ্ছে 70। আমাদের যে আছে হার্টের ভেন্ট্রিকল আছে, এই ভেন্ট্রিকল থেকে তোমার প্রতি মিনিটে প্রতি বিটে একবার বিট করলে তোমার কত ml ব্লাড বের হয়? 70 ml। ওকে, তাহলে স্ট্রোক ভলিউম আমরা লিখলাম যে 70 ml প্রতি বিটে, হার্ট প্রতিবার বিট করলে 70 ml হয়। তাহলে ইনটু, আমরা একটা হিসাব করতেছি কিসের? কার্ডিয়াক আউটপুটের। হার্ট রেট কত বললাম? অ্যাভারেজ 72 বিটস পার মিনিট, প্রতি মিনিটে 72টা বিট হয়। অ্যাভারেজ বলতেছি, আমি তো রেঞ্জ বলেই দিলাম 60 to 100, ঠিক আছে? আমরা যদি এটা করি 72 14 4 1 77 49 plus 1 50 0। ওকে, এত। আর এখানে বিট বিট কাটা যায়, একটা উপরে একটা নিচে, তাহলে হচ্ছে আমাদের ml পার মিনিট। দেখো আমরা কার্ডিয়াক আউটপুট বের করে ফেলছি কত? 5040 ml পার মিনিট, ঠিক আছে? এটা ml এ আছে। তো আমরা যদি এটাকে লিটারে নিয়ে যাই, আমরা জানি যে 1000 ml সমান 1 লিটার। তো এটাকে যদি 1000 দিয়ে ডিভাইড করে আমাদের রেজাল্ট আসে 5.04 লিটার পার মিনিট, প্রতি মিনিটে। খেয়াল করছো কতটা বেশি? আমাদের প্রতি মিনিটে আমাদের এই ভেন্ট্রিকলগুলো এত বেশি পরিমাণ ব্লাড পাম্প করে, কতটা পরিশ্রম ওদের করতে হয়, ঠিক আছে? এই কারণে আমরা হার্ট ভালো রাখার জন্য যা যা করা দরকার করব। তো এটাকে আমরা অলমোস্ট কত বলতে পারি? 5 লিটার, প্রায় কাছাকাছি 5 লিটার বলতে সহজ হিসেবে 5 লিটার পার মিনিট। তো আমাদের আসলে তার মানে আমরা বুঝতে পারলাম যে কার্ডিয়াক আউটপুট এটা কিন্তু সবার ক্ষেত্রে ফিক্স না, এইগুলো কোনোটাই ফিক্স না, আমি অ্যাভারেজ হিসাব করেছি সব। তো অ্যাভারেজ আমরা 5 লিটার বলে থাকি। তো আসলে যেটা হয় যে সাধারণত 5.6 লিটার হয়, ঠিক আছে? 5 তার মানে আমাদের কার্ডিয়াক আউটপুট নর্মাল ভ্যালু কত? 5.6 লিটার পার মিনিট অ্যাভারেজ। আর রেঞ্জে যদি বলি আমরা 5 to 6 লিটার রেঞ্জ, মানে উঠানামা করে সর্বোচ্চ 6 সর্বনিম্ন 5, ঠিক আছে? তো এটা কিন্তু আবার মহিলাদের ক্ষেত্রে, ফিমেল যে পার্সন আছে তাদের ক্ষেত্রে আবার কিছুটা 10 থেকে 20% কম হয়। এটা সাধারণত, এটা হচ্ছে আমরা যদি মেল বলি, মেল, ফিমেলদের ক্ষেত্রে এটা একটু 4.9 এত লিটার প্রতি মিনিটে হয়ে থাকে, ঠিক আছে? সরি। আশা করি আমরা কার্ডিয়াক আউটপুটটা পুরোপুরি বুঝতে পেরেছি। আমাদের কার্ডিয়াক আউটপুটের ভ্যালুটাও আমরা জেনেছি, এবং কার্ডিয়াক আউটপুট কি ফ্যাক্টর দ্বারা রেগুলেটেড হয় সেটাও আমরা জানতে পেরেছি। তো আমাদের